উস্কানিমূলক মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর 5টি ধারায় এফআইআর দায়ের রাজ্য পুলিশের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর। 5ই মে বাগুইয়ারি থানায় অভিযোগ দায়ের রাজীব সরকারের। রাজীব সরকার কি বলেছেন শুনবো। অভিষেক ব্যানার্জি ভোটের সময় 2026 সালের বিধানসভা ভোটের সময় উনি গাড়ির মাথায় উঠে এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজে উনি যে বক্তব্যগুলো রেখেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজাবেন, রবীন্দ্রসঙ্গীত গানের সাথে ডিজে বাজাবেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলেন কলকাতায় এলে উনি দেখে নেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একজন রাজনীতিবিদ হিসেবে উনি তো পলিটিশিয়ান, উনি জনসাধারণের উনি লোক, উনি একজন জনপ্রতিনিধি, তো ওনার মুখে এইসব ভাষা শোভা পায় না। আজ যদি তৃণমূল সরকার যদি আবার নতুন করে জিতে যেত 4 তারিখের পরে, তাহলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হতো এবং আমাদের মতো অনেক সাধারণ মানুষ যারা ধরুন প্রতিবাদ করি, আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, তাদের অনেকের ভয় মনে প্রাণে ছিল যে আবার যদি ফিরে আসে তখন আমাদের উপর আবার টর্চার হবে, কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে সরকারের বিরোধিতা করছিলাম। কিন্তু এটা পলিটিক্যাল কোনো বিরোধিতা না, এটা সামাজিক বিরোধিতা। বা সামাজিক বিরোধিতা বলতে আমি সরকারের সমালোচনা করছি মানে এটা নয় যে আমি সরকারের বিরোধিতা করি। অভিষেক ব্যানার্জির এই যে বক্তব্য, সেটা জনমানসে খুব বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছিল, যার ফলে তৃণমূল কংগ্রেস যদি জিতে আসতো, তারপরে যে মানুষগুলো, যেই সাধারণ মানুষদের উপর অত্যাচার হতো, সাধারণ মানুষদের উপর যে অত্যাচার হতো, সেই অত্যাচারটা আমাদের মতো মানুষদের পক্ষে মেনে নেওয়াটা খুব চাপ, তাই এটা অভিযোগ করেছিলাম। হ্যাঁ, এফআইআরটা আজকে লজ হলো। যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট মানে জনপ্রতিনিধি যে আইন, সেই আইনটাকেই আমি মেনলি তুলে ধরতে চেয়েছি যে একজন জনপ্রতিনিধি, যে কোনো জনপ্রতিনিধি, শুধু অভিষেক ব্যানার্জি না, যে কোনো জনপ্রতিনিধি এইরকম ভাবে ভাষণ দিতে পারেন না, এটা আইনত অবৈধ এবং অপরাধমূলক। আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। পাশাপাশি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, তার কি বক্তব্য দেখুন। যে ভাষায় অভিষেক ব্যানার্জি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যদের হুমকি দিয়েছে, যেভাবে ইলেকশনকে হিংসাত্মক করার ষড়যন্ত্র করেছিল, তার বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ধারায় মামলা রুজু হওয়া দরকার এবং যে এফআইআর হয়েছে তা যথেষ্ট যুক্তিপূর্ণ এবং সঠিক আছে বলে আমি মনে করি। মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট প্রায় কী বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এই মুহূর্তে আমার সামনে ল্যাপটপে যে তথ্যটা খোলা আছে সেটা আমি একটু আপনাদের বলি, আপনারা সবাই জানেন, তাও আরেকবার একটু বলছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন, ডায়মন্ড হারবার মডেলের কথা আমরা শুনেছি, যে মডেলকে অমিত মালব্যা তিনি একাধিকবার যেটা নিয়ে বিভিন্ন রকমের পরিসংখ্যান সামনে এনেছেন এবং বলেছেন যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে কি। বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে সেই সময়ে যিনি বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অর্থাৎ প্রতিকুর রহমান, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটাতে রয়েছেন, তিনিও পর্যন্ত সেই সময় বেশ কিছু অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেছিলেন। কিভাবে ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার কাছে যে পরিসংখ্যানটা এই মুহূর্তে খোলা রয়েছে সেখানে দেখা যাচ্ছে 10 লক্ষের বেশি ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাবুন, 7টা বিধানসভা কেন্দ্র, এই 7টা বিধানসভা কেন্দ্র মিলিয়ে 10,50,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা এর আগে বারবার বলা হয়েছে, একাধিকবার বলা হয়েছে যে কিভাবে 7 লক্ষের বেশি ভোটে একজন জিততে পারেন। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। ফলতা বিধানসভা কেন্দ্র, এই ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটটাই হলো না, পুনর্নির্বাচন হবে এখানে আগামী 21 তারিখ। কেন হলো না? সেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। কেন হলো না? এর আগে একাধিক অভিযোগ উঠেছিল, সেই সময়
গুরুত্ব দেওয়া হয়নি, যেটা আজকে নির্বাচন কমিশন গুরুত্ব দিল এবং ফলতায় পুনর্নির্বাচনের কথা বলা হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন, তার সভা রয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ। আমি যে কথা বলছিলাম যে এই যে 10 লক্ষের বেশি ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় 7টা বিধানসভা ওয়ারি পাচ্ছেন, কিভাবে পেতে পারেন, কি করতে পারেন, কি হতে পারে, সেটা খুব ছোট করে কিছুদিন আগে যখন বিষ্ণুপুরের বিধায়কের প্রাসাদোপম বাড়ি আপনাদের দেখাচ্ছিলাম, সেই সময় এই বিধানসভা নির্বাচনে ওই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন অর্থাৎ অভিজিৎ সর্দার, তার একটা ছোট্ট রিয়াকশন ছিল, আপনাদের মনে থাকবে। তিনি খুব স্পষ্টভাবে কথা বলেছিলেন যে দিলীপ মণ্ডলকে তো পাওয়া যাচ্ছে না, মানে ওই প্রাসাদোপম বাড়ির যিনি কর্তা তাকে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে এতদিন যেহেতু যুক্ত ছিলেন, তাই এমন কোনো জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছেন যেখানে জাহাঙ্গীর খানরা গা ঢাকা দিয়ে থাকেন। আর এর মাস্টার মাইন্ডকে কারা ওই সেফ শেল্টার তৈরি করছে আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। যিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ওইভাবে কুকথা বলতে পারেন, যিনি এই কথা বলতে পারেন যে 4 তারিখের পর ডিজে বাজবে, তিনি আর কি কি করতে পারেন সেটা খুব সহজে অনুমেয়। কালীঘাটের কাকু বলছেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। কেন কেন ধরতে পারবে না? কি এমন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে ধরা যাবে না? আজকে তো তার নামে এফআইআর হলো, অ্যারেস্ট হতেই পারেন যে কোনো মুহূর্তে, কেন ধরা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, গুচ্ছ গুচ্ছ অভিযোগ, আমি ওই কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, তোলাবাজি, এইগুলো সব সরিয়ে রেখে বলছি, উনি নির্বাচনী জনসভায় যে ধরনের বক্তব্য রেখেছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় কিনা সেই নিয়ে স্বাভাবিক প্রশ্ন উঠবে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে একটু শোনাবো আপনাদের। দেখুন, মনে করাই আবারও, একজন নির্বাচিত জনপ্রতিনিধি 7.5 লক্ষের বেশি ভোট পাওয়ার পরে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। এরা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে বাড়ি থেকে বেরোবে না, আমার জন্মভূমি, আমার কর্মভূমি, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমি থেকেছি, পড়াশুনো করেছি, বড় হয়েছি, সেখানে গুজরাটের গুন্ডারা এসে আমাকে বলছে যে 29 তারিখ বাড়িতে ঢুকে যাবে, নইলে উল্টো করে ঝুলিয়ে দেবো। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি অমিত শাহকে বলেছি যদি বুকের সৎসাহস থাকে তাহলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে দেখুন, আমার মানে এই মুহূর্তে যে দর্শকরা দেখছেন আমাদের অনুষ্ঠান, এবং রাজাগোপাল বাবু, আমি আরও একবার একটু এই বক্তব্যটা চালাতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি একজন সাংসদ, জনতার ভোটে নির্বাচিত হয়েছেন,
উনি একজন সাংসদ হয়ে, অমিত শাহজি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি উনি একজন সাংসদ। যখন সংসদে যান, এই দুই সাংসদ যখন মুখোমুখি বসেন, তখন তাদের দুজনের মধ্যে সৌজন্য থাকে, আমরা এটা জানি, এটা হওয়া উচিত। সেইখানে দাঁড়িয়ে ভোট রাজনীতিটা আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যে এই ধরনের কুকথা একজন নাগরিক আরেকজন নাগরিককে বলতে পারে। আমি বাকি সমস্ত পরিচয় ছেড়ে দিলাম, একজন নাগরিক আরেকজন নাগরিককে বলতে পারে ভোট বড় বালাই। রাজাগোপাল বাবু, আপনাকে আমি রেখে আরও একবার একটু শোনাবো আমার দর্শকদের। অমিত শাহজি সম্পর্কে কি বলছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আমি জানি না রাজাগোপাল বাবু, বাড়ির শিক্ষা, বাড়ির রুচি, বেড়ে ওঠা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়েও কথা বলি যে কোনো সন্তান মানুষ হচ্ছেন, তার মা বাবা তাকে কীরকম শিক্ষা দিচ্ছেন, কোন পরিবেশে সেই সন্তান বড় হয়ে উঠছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সমাজের বুকে দাঁড়িয়ে কী ধরনের ছাপ রেখে যাচ্ছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি সব ছেড়ে দিয়ে বলছি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আরেকজন এই দেশের নাগরিক সম্পর্কে এই কথা বলছেন। এটা সম্ভব, এটা বলা যায় রাজাগোপাল বাবু? হ্যাঁ, দেখুন, উনি যখন এসব কথা বলছিলেন, আমি কোনো না কোনো চ্যানেলে ছিলাম, আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে অবাক লাগছে যে একজন রাজনীতিবিদ, দেশের পররাষ্ট্র মন্ত্রী, নাগরিকদের সম্বন্ধে তো যে যা খুশি বলে বেড়ায়, সহনাগরিক সম্বন্ধে সেই ধরনের সহমর্মিতা খুব একটা একদিনই চলে গেছে। ক্ষমতা এখন একটা দম্ভ এসে এমনভাবে হাজির হয়েছে, কিন্তু ক্ষমতাটা আপনি কার সঙ্গে দেখাবেন? আপনি যাই হোক না কেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় এবং সাংসদ, কার সঙ্গে লড়াই করছেন? ভারতবর্ষ, যাকে এখন বিশ্বের সব দেশই মোটামুটি হ্যাঁ সম্মান করে চলে, কিছুটা ভয় পেয়েও চলে, প্রবল প্রতিপত্তিশালী চায়নাও ভারতকে এখন ভয় করে। আপনি সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় গুন্ডা বলছেন, গুজরাটের গুন্ডা বলছেন, আপনি 12টার পরে কি করবেন সেসব আপনি বলেছেন। আমরা সেসব প্রতিবাদ করেছিলাম, আমরা বলে দিয়েছিলাম এগুলো হচ্ছে অপরিকর্তার, মানে আপনার যে পলিটিক্যাল ম্যাচুরিটি আসেনি সেটাই প্রমাণ। কিন্তু কেন করেছেন? এটা কি একেবারেই ম্যাচুরিটি আসেনি? তা কিন্তু নয়। দেখবেন উনি যখন বলছেন কর্মীরা কিন্তু একেবারে লাফিয়ে উঠছে, হাততালি দিচ্ছে, কর্মীদের চাঙ্গা করা, উনি বুঝতে পারছেন কর্মীদের মনোবল, প্রায় কর্মীরাও তো তারা হাটে বাজারে ঘুরে বেড়ায়, টেলিভিশন দেখে, আপনাদের মাধ্যম শোনে, অন্য মাধ্যম শোনে, বুঝতে পারছে হাওয়া কোন দিকে যাচ্ছিল। যেদিনকে উনি বলেছেন হাওয়া যে ওনাদের পক্ষে ছিল না, এটা বহুদিন থেকেই পরিষ্কার হয়ে আসছে। তাই চাঙ্গা করে দেওয়া, বলবার চেষ্টা যে আমি অমিত শাহকে আমি কি করতে পারি, সুতরাং অন্যদের কি করব। অমিত শাহকে যদি আমি এটা করতে পারি, তারপর সাধারণ বিজেপি কর্মী বা বিরোধী কর্মীদের আমি কি করতে পারি, এটা বুঝে নিন, আপনার সঙ্গে থাকুন, আপনারাও উল্লাসে মেতে উঠবেন। এই হচ্ছে চাঙ্গা করার ট্যাকটিস। এটা কিন্তু উনি জেনে শুনে করেছেন। কিন্তু অমিত শাহর বিরুদ্ধে যেটা বলেছেন সেটা রাজনৈতিক ম্যাচুরিটির ফল বলে আমি মনে করি, কিন্তু জেনে বুঝে কর্মীদের চাঙ্গা করতে গিয়ে এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এখন দেখুন, বিপদে তো পড়তেই হবে। আপনি যে কথা বলেছেন, মানুষ সেটাকে এন্ডোর্স করেনি, মানুষ তার বিরুদ্ধে প্রবলভাবে রায় দিয়েছে। আপনার ক্ষমতা, দম্ভ, বুঝেছেন, সেগুলো চুরমার হয়ে গেছে। গীতায় ভগবান বলছে যে মা কুরু ধন জন যৌবন গর্ব, এগুলো করতে নেই, মানে ধনের মানে গর্ব করতে নেই। আমার সঙ্গে এত লোক আছে, 235, আমরা 235, ওরা 35, যারা বলেছিল আপনারা দেখেছেন, পরবর্তীতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই দম্ভ কোনোদিন চিরস্থায়ী থাকে না। এইগুলো যারা বোঝে না, যারা জীবনের দর্শনটাকে বুঝতে শেখেনি, খালি ক্ষমতাটাই বুঝতে শিখেছে, তাদের এ ধরনের অবস্থাটাই ঘটে যায়। এবং আমরা পরপর দেখে গেলাম, একজনকে একটা শাসনকে আমরা দেখলাম 35 বছরের পরে তাদের দম্ভ, প্রথম 5-10 বছর দারুণ তাদের দম্ভহীনতা ছিল, পরে যেভাবে দম্ভ এসেছিল সেই দম্ভে চুরবার হলো। এই ভদ্রলোক যাকে আপনারা বারবার দেখাচ্ছেন, এর দম্ভ তো আমরা দেখেছি নির্বাচনের ঘোষণার ফলাফলের দিনকে চূর্ণ হয়েছে। এখন যে এফআইআর ঘটেছে এবং যেভাবে এফআইআর লেখা হয়েছে, যে ধরনের ধারা দেওয়া হয়েছে,
বোঝা যাচ্ছে যে ওনার পিসির যে সরকার ছিল, হ্যাঁ, যেভাবে উনি নানান কিছু করে পার পেতেন, এখন পার পাওয়ার ব্যবস্থা কিন্তু কোনোভাবেই নেই। একেবারে কেন্দ্রে গিয়ে হাত পা ধরতে হবে, সেটাও ধরার জায়গা কিন্তু বন্ধ করে ফেলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী দিনগুলো কি ভয়ঙ্কর হতে চলেছে, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা পশ্চিমবঙ্গকে শাসন করেছেন। মানুষ আশা করেছিল আপনারা মানুষকে কিছু দেবেন। আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই, বহু মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়েছিল। আমার ব্যক্তিগতভাবে মারাত্মক ভালো লেগেছিল সে ধরনের কথাবার্তা, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল আপনারা বদলটা পারছেন না, বদলাই নিতে চাইছেন। এবং সে কথাটা খেলা হবে। দেখুন, এটা বাংলাদেশি স্লোগান, সেটাকে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা ব্যবহার করেছিল, সেটাকেই ওনার ব্যবহার করে বলেন খেলা হবে, মানে একেবারে প্রবল প্রতিশোধ নেওয়া হবে, সেই ধরনের এটাকে খেলা হবে বলে দিয়ে চলাতে লাগলেন। চারিদিকে সে মাইকে ডিজে বাজতে লাগলো, খেলা হবে। কারণ খেলাটা কিসের খেলা? খেলা মানে হচ্ছে অংশীদার, সবাই খেলবে, খেলার মধ্যে দিয়ে হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। অলিম্পিকের মূল বক্তব্যই হচ্ছে সবাই যোগদান করবে, পারস্পরিক বন্ধুত্ব থাকবে। কিন্তু এখানে খেলা মনে হচ্ছে একদম প্রতিশোধ। এটা কিন্তু খেলার অঙ্গ নয়, যেভাবে তারা তুলে ধরলো। এবং এখন যেটা দেখা যাচ্ছে, যতই তারা কি বলুক না কেন, যে ধরনের এফআইআর হয়েছে, আপনারা দেখেছেন 3জন আইপিএস অফিসার, আমার খেয়াল নেই পশ্চিমবঙ্গে এই 3জন আইপিএস অফিসার একসঙ্গে সাসপেন্ডেড হয়েছেন। আমরা তেলেঙ্গানায় দেখেছি, আমরা উত্তরপ্রদেশে দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে আমি দীর্ঘদিনের রাজনীতির একজন ছাত্র বলতে পারেন, পর্যালোচনা করেছি। রাজাগোপাল বাবু, আমি এখানে একটু বিরত করব আপনাকে, আমাকে একটা বিরতি নিতে হবে খুব দ্রুত। বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন আপনারা। সেই ফলতা বিধানসভা কেন্দ্র যেখানে আজকে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, এই ফলতা যেখানে একটা সময় এমন ছিল কার অঙ্গুলি হেলনে আর নতুন করে বলার দরকার নেই, এমন ছিল যে মিডিয়া প্রবেশ করতে পারতো না। কেন, কি চলছিল এখানে, কি কারণে মিডিয়া প্রবেশ করতে পারতো না? আর আজকে সেখানে অবারিত দ্বার। আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য বুক ফুলিয়ে গিয়েছেন, রিপোর্টিং করছেন, দেখাচ্ছেন সেখানকার ছবি। আর এই ছবি দেখানো সম্ভব হয়নি আজ থেকে কিছু মাস আগেও। আজকের এই পরিবর্তনের পেছনে বাংলার মানুষ তো রয়েছেন, আর সর্বোপরি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয় সেখানে পৌঁছচ্ছে। সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে। আমি রাজাগোপাল বাবু আপনার কাছে আসবো খুব দ্রুত। সায়ন্তনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো সায়ন্তনের কি অভিজ্ঞতা। ফলতায় আজকে সভা রয়েছে সায়ন্তন, বলা ভালো যে একেবারে ভয়হীনভাবে এখানে মিডিয়া ঢুকতে পারছে, খবর করতে পারছে, সম্প্রচার করতে পারছে। তোমার কি অভিজ্ঞতা? দেখো, একেবারে এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছে সেই ডায়মন্ড হারবার রোড দিয়ে, সেখানে ছবিটা একেবারে বদলে গিয়েছে। সেখানে এতদিন পর্যন্ত যখন দেখা যেত এখানে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, তাদের কর্মীরা দাঁড়িয়ে থাকতো, কখনো কালো পতাকা দেখানো হয়েছে, কখনো বিরোধীদের যে কনভয় সেই কনভয়তে ইট মারা হয়েছে, লাঠি মারা হয়েছে। ছবিটা আজকে বদলে গেছে, একটা জায়গাতেও তৃণমূল কংগ্রেসের পতাকা নেই। বরং যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেই সময় একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এগিয়ে আসছেন, এগিয়ে এসে বারবার করে মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু ডায়মন্ড হারবারের মতো জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তার সঙ্গে হাত মেলাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন, তারপর আবার কিন্তু কনভয় যাচ্ছে। নির্ধারিত যে টাইম, সেই টাইমের পরেও কিন্তু কনভয় যাচ্ছে, অর্থাৎ যে নির্ধারিত টাইম ছিল সেই টাইমে কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছাতে পারবেন না। একটাই কারণ মানুষ কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য ভিড় করেছেন এবং তার জন্যই মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, তারপরে যাচ্ছে। দেখো একবার চিত্রটা, এই মুহূর্তে কিন্তু ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন। তিনি সেখানে পুলিশদের নিয়ে একটি বৈঠক করবেন, একটি বৈঠক রয়েছে, তারপরেই তিনি ঢুকবেন। ফলতা বিধানসভাতে যে পুনর্নির্বাচন রয়েছে সেই কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সায়ন্তন, আপাতত অনেক ধন্যবাদ। এবং তোমাকে দেখেও ভালো লাগছে যে এইভাবে এখন ওপেনলি খবর করা যাচ্ছে। এই ধরনের ঘটনা আরও ঘটুক এই বাংলায়, সেটাই চাই, গণতন্ত্রের কণ্ঠরোজ্জানো না হয়।